ধামরাই সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে ব্যবস্থাপনার প্রাথমিক পরিচিতি, ব্যবস্থাপনার যে প্রথম অধ্যায় আছে সেই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনা শব্দটি একটি ঘরোয়া শব্দ। জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার অবস্থান যেন দেহের ছায়ার মতো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে অর্থাৎ সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার পরশ এর প্রভাব সর্বত্র। জ্ঞাতসারে হোক কিংবা অজান্তে হোক, জীবনের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনার বেড়াজালে আবদ্ধ। ব্যবস্থাপনার পরশ ব্যতীত জীবন অচল। তবে ক্ষেত্রভেদে এবং পাত্রভেদে ব্যবস্থাপনার ধরন ও কৌশলের ভিন্নতা থাকে। ব্যবস্থাপনা ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। অর্থের ভিন্নতা থাকলেও ব্যবস্থাপনার আবশ্যকতা সবার নিকট সমানভাবে অনুভূত হয়। এ কারণে পারিবারিক জীবনে থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক জীবনে ব্যবস্থাপনা উন্নয়নের উপর প্রতিনিয়তই গুরুত্ব আরোপ করা হয়। ব্যবস্থাপনার ধারণা, উৎপত্তি, ক্রমবিকাশ, কার্যাবলী, চক্র, স্তর ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা করব আমরা। ব্যবস্থাপনার ধারণা, উৎপত্তি, ক্রমবিকাশ। প্রথমে আমরা জানবো ব্যবস্থাপনার সংজ্ঞা কি। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করা হয় তাদেরকে একত্রে ব্যবস্থাপনা বলা হয়। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য যে সমস্ত কার্যাবলী সম্পন্ন করা হয় সেটাই হলো ব্যবস্থাপনা। কি বলা হয়? সেটাকে বলা হয় ব্যবস্থাপনা। একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য যে সমস্ত সম্পদ আছে সে সমস্ত সম্পদের ব্যবহার যথাযথভাবে নিশ্চিত করার জন্য যে সমস্ত কাজ করা হয় সেগুলোকে একত্রে বলা হয় ব্যবস্থাপনা। প্রয়োজনীয় সম্পদ, এবার প্রশ্ন জাগতে পারে যে প্রয়োজনীয় সম্পদগুলো কি কি? প্রতিষ্ঠানের মানব সম্পদ, বস্তুগত সম্পদ, আর্থিক সম্পদ, তথ্য সম্পদ একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সম্পদ। এ সম্পদের ব্যবহার নিশ্চিত করার জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, নেতৃত্বদান, সমন্বয় সাধন, প্রেরণা ও নিয়ন্ত্রণ প্রয়োজন। ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনাকে বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। অধ্যাপক হেনরি ফেয়ালের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নির্দেশনা প্রদান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। To manage is to focus and plan, to organize, to command, to coordinate and control. ফেয়ালের সংখ্যা থেকে কি বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হলো কি কি করণীয় তা আগে থেকে অনুমান করা, এরপর পরিকল্পনা তৈরি করা, বিভিন্ন সম্পদ সংগঠিতকরণ, কর্মীদেরকে যথাযথ নির্দেশনা প্রদান, সকল কাজের মধ্যে সমন্বয়ের সাথে সাথে সবকিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। জর্জ আর টেরি বলেন, ব্যবস্থাপনা হলো এমন একটি স্বতন্ত্র সামাজিক প্রক্রিয়া যা মানুষ ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের নিমিত্তে লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন ও নিয়ন্ত্রণের কাজের সাথে সম্পৃক্ত। আর.ডব্লিউ. গ্রিফিনের মতে, ম্যানেজমেন্ট is a set of activities including planning, organizing, decision making, leading and controlling directed at organization resources, human, financial, physical and information with the aim of achieving organization goal in an effective and efficient manner. ব্যবস্থাপনা হলো কতগুলো কার্যাবলীর সমষ্টি, যথা পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, সংগঠিতকরণ, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ, যা একটি প্রতিষ্ঠানের সম্পদসমূহ কাজে লাগানোর জন্য পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে নিপুণতার সাথে ও ফলপ্রসূ উপায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা। আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ব্যবস্থাপনা হচ্ছে একটি পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, নেতৃত্ব দান, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যাবলীর সমষ্টিত রূপ। প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের নিমিত্তে বিভিন্ন প্রকার সম্পদের সুষ্ঠু ব্যবহার এই সকল কার্য সম্পাদন করে। ব্যবস্থাপককে এবার আমরা জানবো হু ইজ আ ম্যানেজার। ব্যবস্থাপক হলো এমন একজন ব্যক্তি যিনি ব্যবস্থাপকীয়
কার্যাবলী সম্পাদন করার জন্য মূলত দায়ী থাকেন। সুনির্দিষ্টভাবে বলতে গেলে তিনি একজন ব্যবস্থাপক, যিনি কোনো সংগঠনের পরিকল্পনা প্রণয়ন করে, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে, সম্পদ সংগঠিত করে, কার্যাদি সম্পাদন করে, নেতৃত্ব দান করে, সার্বিকভাবে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। একজন ব্যবস্থাপক অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেন, তিনি তার দলের সদস্যদের বা তার অধীনস্থ কর্মীদের কাজের জন্য দায়ী থাকেন। তাই বলা হয়, যিনি অন্যদের দ্বারা কাজ তত্ত্বাবধান করেন এবং তাদের কাজের জন্য দায়ী থাকেন, তিনি এই ব্যবস্থাপক। লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেন, অধীনস্থদের নির্দেশ পরামর্শ প্রদান করেন, প্রয়োজনীয় সম্পদের যোগান দেন, সকল কর্মীর মধ্যে সমন্বয় সাধন করেন। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা লগ্নে ব্যবস্থাপনা বর্তমানে সুসংবদ্ধ অবস্থায় ছিল না। অনেক গবেষক আর ব্যবস্থাপনা বিশারদ জ্ঞান সংযোজনের মাধ্যমে ব্যবস্থাপনা আধুনিক রূপ দিয়েছে। মিশরের পিরামিড, আগ্রার তাজমহল, স্পেনের আলহামরা প্রাসাদ, চীনের প্রাচীর, ব্যাবিলনের শূন্যদ্বার প্রভৃতি কীর্তি ব্যবস্থাপনার নৈপুণ্যের প্রতীক হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তবে একথা সত্য যে তখন ব্যবস্থাপনার রীতিনীতি তেমন উন্নত ও সমৃদ্ধ ছিল না। সময়ের বিবর্তনে ব্যবস্থাপনার নানা কৌশল আবিষ্কৃত হয়েছে এবং আধুনিক রূপ নিয়েছে। প্রাচীন যুগ থেকে প্রস্তর যুগ, মধ্যযুগ পার হয়ে বর্তমান সময় পর্যন্ত কিভাবে ব্যবস্থাপনা বিকশিত হয়েছে সে সম্পর্কে এবার আমরা আলোচনা করব। প্রাচীন যুগ, খ্রিস্টপূর্ব 5000 বছর পূর্বে, খ্রিস্টের জন্মের পূর্ব সময় পর্যন্ত প্রাচীন যুগে বিভিন্ন দেশে বিভিন্ন সভ্যতার স্পর্শে ব্যবস্থাপনার উন্নয়ন সাধিত হয়েছে। প্রথমে আমরা আসবো প্রস্তর যুগে। প্রস্তর যুগ তথা আদিম যুগে মানুষ গুহায় বাস করত। এরপর সেখানে ব্যবস্থাপকের চিন্তা ভাবনার চাপ ছিল। জীবিকার জন্য মানুষ তখন দলবদ্ধভাবে বনে পশু শিকার করত। দলের নেতৃত্ব দিত একজন ব্যক্তি, তার নির্দেশ অন্যরা কাজ করত। এ পূর্বে তারা শিকারের পরিকল্পনা করে নিত। বর্তমান যুগে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তা দেখতে পাই। এখানকার নেতৃত্বে ওই সকল কার্যের মিল রয়েছে। শুধু তাই নয়, দেয়ালে দাগ কেটে শিকারের স্ট হিসাবে রক্ষণাবেক্ষণ করত। প্রস্তর যুগের কথা গেল, এবার আসুন মিশরীয় সভ্যতা কেমন ছিল তা আমরা জানি। মিশরীয় সভ্যতার উন্নত ব্যবস্থাপনার দৃষ্টান্ত হয়েছে। খ্রিস্টপূর্বে 5000 সাল থেকে খ্রিস্টপূর্ব 5525 সালের মধ্যে নির্মিত মিশরীয় পিরামিডগুলো নির্মাণ কৌশল মিশরীয় সভ্যতার ব্যবস্থাপকীয় ও সাংগঠনিক দক্ষতার এক অপূর্ব নিদর্শন। পিরামিডের পাথরখণ্ড দিয়ে নির্মিত, বিশাল আকৃতির, প্রতিটি পাথরের গড় ওজন প্রায় 2.5 টন। দক্ষ ব্যবস্থাপনা বিদ্যমান না থাকলে নির্মাণ কাজ সম্ভব হতো না। মিশরের নীলনদকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসা বাণিজ্যের দক্ষ ব্যবস্থাপনার নিদর্শন পাওয়া যায়। এমনকি মিশরের রাজ্য পরিচালনার দক্ষতা ব্যবস্থাপনার ছাপ ছিল। ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের রাজা হাম্মুরাবি, দ্য ক্রোড অফ হাম্মুরাবি নামে রাজ্য পরিচালনার জন্য এক বিশেষ বিধান চালু করে, যা ছিল রাজ্য পরিচালনার জন্য এক উল্লেখযোগ্য কৌশল। ব্যাবিলনের অন্য রাজা নেবুচাঁদনেজার উৎপাদন, নিয়ন্ত্রণ, প্রণোদনা, মজুরি প্রদান প্রভৃতি নীতি চালু করেন। ব্যাবিলনের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আইন, বিক্রয় চুক্তি, অংশীদারিত্ব, সম্মতি, চুক্তিবদ্ধ নোট ইত্যাদি বিভিন্ন আইন ও নিয়ম নীতি চালু ছিল, যা ব্যবস্থাপনা উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। মিশরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার ব্যবস্থাপনার ধরন কেমন ছিল তা জানা হলো। এবার আমরা জানবো কি চীনা সভ্যতা। চীনের মেনসিয়াস এবং চৌয়ের 1100 থেকে 500 খ্রিস্টপূর্ব প্রাচীন রেকর্ড থেকে জানা যায়, চীন দেশে সংগঠন, পরিকল্পনা প্রণয়ন, নির্দেশন ও নিয়ন্ত্রণের নিয়ম ছিল। খ্রিস্টপূর্ব 500 অব্দে প্রণীত দ্য আর্ট অফ ওর গ্রন্থে পরিকল্পনা ও নির্দেশনা বিষয়ক বর্ণনা রয়েছে। এছাড়া বর্তমানে বহুল প্রচলিত ব্যুরোক্র্যাটিক ম্যানেজমেন্ট অর্থাৎ আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার সূত্রপাত চীন দেশেই হয়েছিল। গ্রিক সভ্যতা। গ্রিসকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থাপনার সূতিকাগার হিসেবে মনে করা হয়। গ্রিক সভ্যতার বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সন্ধান পাওয়া যায়। অ্যাথেন্স, স্পার্টা প্রভৃতি শহরের নগর প্রশাসনে আধুনিক ব্যবস্থাপনার জ্ঞান বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এই 3 দার্শনিকের লেখায় ব্যবস্থাপনার নানান ধারণার উল্লেখ রয়েছে। রোম সভ্যতা। ব্যবস্থাপনা চিন্তাধারার বিকাশে রোম সভ্যতার অবদান অনস্বীকার্য। রোমানরা ব্যবস্থাপনার পরিকল্পনা, শ্রম বিভাজন, তত্ত্বাবধান, বিভাগীয়করণ, দক্ষ কর্মী নিয়োগ, সমন্বয় সাধন, কড়াকড়ি নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবহার করত। ফলে রাজস্ব আদায়, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি কাজে তারা সফল হয়েছিল।
প্রাচীন ভারতীয় সভ্যতা। ভারতীয় ব্রাহ্মণ পণ্ডিত কৌটিল্য 321 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। তিনি রাষ্ট্র সংগঠন ও রাষ্ট্রীয় কার্যাবলীর ব্যবস্থাপনা সম্পর্কে এই গ্রন্থে বর্ণনা দিয়েছেন। প্রাচীন হরপ্পা ও মহেঞ্জোদারো, মহাস্থানগড়, পাহাড়পুর, ভাওয়ালগড়, বরেন্দ্র এলাকায় প্রাচীন যুগে আধুনিক প্রকৌশল ও উৎপাদন ব্যবস্থাপনার পরিচয় পাওয়া যায়। এছাড়া প্রাচীনকালে যুদ্ধ-বিগ্রহ পরিচালনার জন্য সামরিক বাহিনীতে লোক নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, উৎসাহদান, কার্য বণ্টন প্রভৃতি ক্ষেত্রে ব্যবস্থাপনা নীতি প্রয়োগ করা হতো। আধুনিক কারবার ব্যবস্থাপনায় সামরিক বাহিনীর ব্যবহৃত কৌশল এবং লজিস্টিক ব্যবস্থাপনা বিষয়গুলো গ্রহণ করা হয়। মধ্যযুগ খ্রিস্টের জন্মের সময় থেকে 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগে ব্যবস্থাপনা উন্নয়ন তেমন পরিলক্ষিত হয় না। এ সময় কল্যাণমূলক চিন্তা, নেতৃত্বের বিকাশের ফলে শাসকদের আচরণও ভিন্ন হয়। কল্যাণ রাষ্ট্রের গুণাবলী সম্পূর্ণ আলাদা রূপ ধারণ করে। ফলে বর্তমান ব্যবস্থাপনা বলতে আমরা বুঝি তার বিকাশ মধ্যযুগে তেমন হয়নি। তবে এ সময় ইতালির লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন, যা ব্যবস্থাপনার উন্নয়নে এক উল্লেখযোগ্য সংযোজন। শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় বিরাট পরিবর্তন ঘটে। এর ফলে ব্যবস্থাপনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে। এ সময় ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্রের শিল্প কারখানায় অভাবনীয় পরিবর্তন ঘটে। এ সময় ব্যবস্থাপনা উন্নয়নে অ্যাডাম স্মিথ, জেমস স্টুয়ার্ট, ম্যাথিউ বোল্টন, রবার্ট ওয়েন, চার্লস বেবেজ, জেমস মিল প্রমুখ নানা তথ্য প্রদান করেন। শিল্প বিপ্লব উত্তর যুগ। এ যুগে ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশৃঙ্খল ও ধারাবাহিক রীতিনীতির আবিষ্কার ঘটে। ব্যবস্থাপনা তত্ত্বের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। এ সময় বহুল আলোচিত ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার গোড়াপত্তন হয়, যা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপর অবদান রেখেছেন। যেমন এফ.ডব্লিউ. টেইলর। শিল্প প্রতিষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের এফ.ডব্লিউ. টেইলর ব্যবস্থাপনা জ্ঞানের জগতে গুরু হিসেবে খ্যাত। তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। 1911 সালে তার প্রকাশিত দ্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থে তিনি উৎপাদনের ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগের কথা বলেন। তিনি শ্রমিক কর্মী নিয়োগ, তাদের দায়িত্বের সঠিক বণ্টন, অল্প শ্রম ব্যবহার করে অধিক উৎপাদন কৌশল ব্যবহারের বৈজ্ঞানিক তত্ত্বের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন। হেনরি ফিয়ল। হেনরি ফিয়ল 1841 থেকে 1925 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে তিনি ব্যবস্থাপনার 14টি নীতি প্রদান করেন, যা ব্যবস্থাপনার সর্বজনগ্রাহ্য মূলনীতি হিসেবে গৃহীত হয়ে থাকে। আধুনিক যুগ। আধুনিক যুগের উল্লেখযোগ্য লেখক ও গবেষক হচ্ছেন এলটন মেও, চেস্টার আই, বার্নার্ড, হারবার্ট সাইমন, ফ্রান্সিস লিকার্ড, ডগলাস ম্যাকগারর, পিটার এফ ড্রকার, উইলিয়াম জি উচি ইত্যাদি। অতি সাম্প্রতিককালে কতিপয় লেখক ও গবেষকদের চিন্তাধারায় ব্যবস্থাপনার তত্ত্ব ও নীতি পদ্ধতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এদের মধ্যে হ্যারল্ড কোঞ্জ, আইরিচ ও ডোনেল, স্টোনার, গ্রিফিন, এলেন, মাইকেল জুলিয়াস, ফিলিপো, পিটারসন, ওয়াটারম্যান ইত্যাদি ব্যক্তিদের নাম উল্লেখ করা যেতে পারে। এভাবেই আমাদের ব্যবস্থাপনার প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত পৌঁছেছে। তো আমরা আজকে ব্যবস্থাপনার উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে একটা ধারণা লাভ করলাম। আমরা পরবর্তী ক্লাসে ব্যবস্থাপনা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।